আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম ভয় নামক অজানা ভালোবাসা গল্পের 10 নম্বর পার্ট। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। হলরুমে আবারও ভারী নীরবতা নেমে এলো। কেউ কথা বলছে না, শুধু বাতাসে চাপা হাহাকার যেন ভেসে বেড়াচ্ছে চারিদিকে। আনোয়ার খান সোফায় বসে রাগে ফুঁসতে ফুঁসতে গর্জে উঠলেন, ঘৃণা হচ্ছে তোকে দেখে, নিজের ছেলে বলতে ঘৃণা হচ্ছে। তুই আমার সন্তান, এই ভাবনাটা এখন অভিশাপ মনে হচ্ছে। এবার রুদ্র মাথা নিচু করে রইল না, ধীরে ধীরে মাথা তুললো, চোখ তুলে তাকালো সরাসরি আনোয়ার খানের দিকে। সে চোখে ছিল না প্রতিবাদ, ছিল কেবল অনুতাপ আর অপরাধবোধের গভীর ভার। নীরবে পা বাড়িয়ে এগিয়ে এলো সে, তারপর সামনে গিয়ে আনোয়ার খানের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়লো। পুরো হল রুম স্তব্ধ, কেউ একটা শব্দ পর্যন্ত করলো না। তোরা অবাক চোখে তাকিয়ে আছে, বুকের ভেতর হঠাৎ যেন কিছু একটা মোচড় দিয়ে উঠলো। তীব্র এক যন্ত্রণা ছড়িয়ে পড়লো শরীরে প্রতিটি কোণায়। কেন এমন অনুভূতি হচ্ছে সে নিজেও জানে না। রুদ্রের কণ্ঠে একরাশ ভাঙ্গা বেদনা, মুখে ক্লান্তির ছায়া, চোখ দুটো গভীর অপরাধ বোধ ভরা, কিন্তু তার ভিতর একটা সত্যিকারের ভালোবাসা অগ্নিশিখা এখনো টিকে আছে। রুদ্র আনোয়ার খানের দিকে তাকিয়ে ধীরে কাপা গলায় বলল, বাবা, আমি বলি না তুমি আমাকে নিয়ে গর্ব করো, কারণ আমি সত্যিই তোমার ছেলে হিসেবে যোগ্য না, কিন্তু বাবা, তুমি এইটুকু বিশ্বাস করো, আমি সত্যি তোরাকে ভালোবাসি। আমি জানি না কেন আমি ওকে নিয়ে গেলাম, হয়তো আমার ভালোবাসাটা পাগলামিতে পরিণত হয়েছে, যা আমি তখন বুঝিনি যে আসলে। রুদ্র একটু থেমে তোরার দিকে তাকালো, চোখে একরাশ অপরাধ, তবু তার ভিতর নিঃস্বার্থ অনুশোচনায় কোমল ছোঁয়া। সে দৃষ্টির ভিতর দিয়ে যেন সব কথা বলে দিল যা মুখে আর বলা সম্ভব নয়। তারপর নিচু গলায় শেষ কথাটা বলল, ভালোবাসা জোর করে হয় না। তোরা এক মুহূর্ত রোদের দিকে তাকিয়ে রইল, তার চোখে ছিল এক অদ্ভুত মিশ্র অনুভূতি, রাগ, কষ্ট, আবার কোথাও গভীর মায়া। কিন্তু সেই দৃষ্টি বেশিক্ষণ টিকলো না, পরক্ষণে তোরা মুখ ফিরিয়ে নিল, যেন নিজের ভিতরে ঝড়টা রুদ্র বুঝে না ফেলে। আনোয়ার খান স্থির হয়ে বসে আছেন, মুখে কোনো কথা নেই। চারপাশ এখন নিস্তব্ধ, কিন্তু তার নীরবতা যেন কোনো কথা চেয়েও ভারী। চোখের কোণে কঠোরতা, অথচ বুকের গভীর দহন। রুদ্রের বলা প্রতিটা শব্দ তার ভিতরে পিতৃত্বকে কাঁপিয়ে দিচ্ছে। রুদ্র ধীরে ধীরে আবার মুখ তুলে আনোয়ার খানের দিকে তাকালো, গলার স্বর ভারী হয়ে এলো, বাবা, আমি জানি আমি ক্ষমার যোগ্য নয়, কিন্তু অপরাধ করলে ক্ষমা চাওয়াটা সবচেয়ে বড় কাজ। তাই আমি বলছি, পারলে আমাকে মাফ করো। শেষটুকু বলে রুদ্রের ঠোঁট কেঁপে উঠলো, মাথা নিচু করলো সে, যেন পৃথিবীর সব বোঝা তার কাঁধ থেকে চেপে আছে। অজান্তে চোখ থেকে টুপটাপ করে কয়েক ফোঁটা অস্ত্র মেঝেতে পড়লো। সে অস্ত্র যেন নিস্তব্ধ, তার বুক চিরে শব্দ তুলল। আনোয়ার খান তখনও নীরব, তার চোখের গভীরে একরাশ হতাশা আর অব্যক্ত কষ্ট জমে আছে। কেউ যেন বুঝতে পারছে না তিনি রাগে নাকি বেদনা। চুপ হয়ে আছেন, চারপাশে উপস্থিত সবাই নিস্তব্ধ, শুধু রুদ্রের কণ্ঠ ভেসে আছে ভারী হয়ে। রুদ্র ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তার মুখটা ফ্যাকাশে, চোখ দুটো লাল হয়ে আছে কান্না চেপে রাখার চেষ্টায়। সে ধীরে আশিক খানের সামনে এসে হাত জোর করলো, গলা কেঁপে উঠলো তার কথায়, কাকা, তুমি আমাকে মাফ করে দিও। তখন আমি নিজের মনের সাথে লড়াই করতে পারিনি, তাই পাগলামিটা করে ফেলেছিলাম। তখন বুঝিনি ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। আমি ভাবতাম তোরাকে শক্তি দিয়ে নিজের করে নিব, কিন্তু তোরা আমাকে শিখিয়েছে ভুলটা আসলে আমার কোথায় যে। রুদ্র হঠাৎ থেমে গেল, চোখ তুলে আবারও তাকালো তোরার দিকে। দুজনের দৃষ্টি এক মুহূর্তের জন্য মিলল। চোখে চোখ মিলতে তোরা আবার চোখ নামিয়ে নিল, মুখে কোনো শব্দ নেই। রুদ্র তোরার দিকে তাকিয়ে নিঃশব্দে বলল, ভালোবাসা কাউকে জোর করে নিজের করে নেওয়া নয়, ভালোবাসা নিজেকে বদলে সম্মান নিয়ে গড়ে তুলতে হয়। কথাটা বলে রুদ্র মাথা নিচু করে নিল, যেন নিজের বলা প্রতিটা শব্দে নিজের দোষটা আরো গভীরভাবে অনুভব করছে। ঘরটা আবারও নেমে এলো ভারী নীরবতায়, আর সে নীরবতায় যেন প্রত্যেকের হৃদয়ে ভেতর ঢেউ তুলে গেল। রুদ্র নিঃশব্দ চোখের পানি ফেলতে লাগলো। সে চোখের পানি কেউ দেখার আগে আলতো করে মুছে নিয়ে বড় বড় শ্বাস নিল। হঠাৎ সবার দিকে চোখ ঘুরিয়ে গভীর অভিব্যক্তি রুদ্র বলল, আমি অপরাধ করছি, সেই অপরাধের প্রায়শ্চিত্ত করব। আমি আজ আব্রাহাম রুদ্র খান সকলের সামনে বলছি, আমি তোরাকে শিহাবের হাতে তুলে দেব। কথাটা বলতে রুদ্রের বুকের ভিতর যেন মোচড় দিয়ে উঠল, ধমনি করে ফুপিয়ে উঠল। রুদ্রের এই সাহসী সিদ্ধান্ত সবাই অবাক হয়ে তার দিকে তাকালো। তোরাও চমকে চোখ বড় বড় করে রুদ্রের দিকে তাকালো। রুদ্রের কথা শুনে আরিফুল খান মুহূর্তেই কপাল ভাঁজ নিয়ে বলল, শিহাব, কি এখন তোরাকে বিয়ে করতে চাইবে? তুই শিহাবকে মেরেছিস, আর শিহাব এখনো হসপিটালে। শিহাবের বাবা মা কি এখনো তোরাকে মেনে নিবেন? রুদ্র কিছুক্ষণ চুপ থেকে গভীর শ্বাস নিয়ে কণ্ঠে দৃঢ়তা রেখে বলল, আমি শিহাবকে বলবো, আমি রাজি করাবো। সেটা করার আমার উপর ছেড়ে দাও। তোমরা তোরার বিয়ে সব ব্যবস্থা করে ফেলো। কথাটা বলতে রুদ্র চোখের পানি আড়ালে করে বড় বড় পা ফেলে বাড়ি থেকে বেরিয়ে গেল। পুরো হল রুমটা মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। সবাই হতবাক হয়ে একে অপরকে দিকে তাকিয়ে রইল। তোরাও সবকিছু ভুলে বরফের মতো জমিয়ে দাঁড়িয়ে রইল। হৃদয় এক অজানা উত্তেজনা আর ভয়, মনে হচ্ছিল যেন সময় থমকে গেছে।
চারপাশে সবকিছু ক্ষণিকের জন্য নিশ্চুপ হয়ে গেছে। রুদ্র তখন বাড়ি থেকে বেরিয়ে সোজা হসপিটালে আসে। সে ভালোভাবে জানে না শিহাব কোন হসপিটালে ভর্তি। অনেক খোঁজে বহু হাসপাতাল ঘুরে অবশেষে একটা হসপিটালে এসে জানতে পারে একজন রোগী শিহাব নামে আছে এখানে। রুদ্র শিহাবের কক্ষের নাম্বার জেনে ধীরে ধীরে সেদিকে এগোতে লাগলো। প্রতিটি ধাপের সাথে তার হৃদয় আরো ভারী হয়ে উঠছে, যেন প্রতিটি কদম সে তুরাকে হারানোর ভীতি অনুভব করছে। তার চোখের কোনো অজান্তেই নরম পানি জমে আসছে। মনে মনে কেবল একটাই প্রার্থনা, শিহাব যেন কোনো ক্রমে রুদ্রকে ভুল না বুঝে। রুদ্র শিহাবের কক্ষের সামনে এসে আচমকা মুখোমুখি হলেন শিহাবের বাবার সঙ্গে। শিহাবের বাবা রুদ্রকে দেখে রাগে কষ্টে মুহূর্তে রুদ্রের শার্টের কলার চেপে ধরে বললেন, তুই তাও হাসপাতালে তোকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন নিজে থেকে এসেছিস আমার ছেলেকে কতটুকু মেরে কতটা খারাপ অবস্থা করেছিস তা দেখতে। রুদ্র শিহাবের বাবার এমন আচরণে অবাক হলো না, কারণ সে যা করেছে তার পরিণতি এটাই হওয়ার কথা। গলাটুকু শুকিয়ে গিয়েছে, হৃদয়ে এক ধরনের ক্ষত, কিন্তু সে এখন রাগ উস্কে তুলতে চায় না, বরং শান্ত হয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করতে চায়। রুদ্র ধীর কণ্ঠে নিজের দোষ স্বীকার করা আগ্রহে কাপতি হাত অল্প করে বাড়িয়ে একটু নম্রভাবে বলল, আঙ্কেল প্লিজ আপনি শান্ত হন, আগে আমার কথা শুনেন। শিহাবের বাবা আরো তেতে উঠলেন, চোখে রাগের আগুন, হাতে শক্ত করা আহরণ। তিনি চিৎকার করে জবাব দিলেন, কি শান্ত হব? হ্যাঁ, তোকে আমি ছাড়বো না, তোকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। রুদ্র ধীরে ধীরে খানিকটা কাপতি কণ্ঠে বলল, আঙ্কেল আমি এখানে কোনো ঝামেলা করতে আসিনি, আর আপনি আমাকে যা করবেন সেটা পরে দেখবেন, কিন্তু এখন আমি একটু শিহাবের সাথে দেখা করতে চাই। রুদ্র অনেক কষ্টে শিহাবের বাবার কাছে মাপ চেয়ে শিহাবের বাবাকে হালকা শান্ত করলো। তারপর অনুমতি পেয়ে ধীরে ধীরে শিহাবের কক্ষে ভিতরে প্রবেশ করলো। আর ভিতরে আসতে আচমকা ঘটে গেল আরেক বিপদ। রুদ্র যেন সবার সাথে লড়ছে, কারণ ভিতরে বাতাসে প্রতিটি স্পন্দন যেন হঠাৎ বরফ ঠান্ডা হয়ে গেছে। চারপাশে সমস্ত শব্দ, সমস্ত গতি এক অদৃশ্য পাত্রে ধাক্কা খেয়ে থমকে দাঁড়িয়েছে। মনে হচ্ছে এই মহাবিশ্বে কোনো এক গোপন সুইচ হঠাৎ বন্ধ হয়ে গেছে। কেবল পরিবেশ নয়, সে নীরবতার ভারে সময় নিজেও যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে, যেন কোনো এক মন্ত্র বলে এক মুহূর্ত পৃথিবীর জীবন প্রবাহ থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু একা দাঁড়িয়ে আছে। রুদ্রের হাত থেকে টপ টপ করে রক্ত ঝরছে, তবুও সে তাদের দাঁত চেপে স্থিরভাবে দাঁড়িয়ে আছে। ঠিক তার সামনে শিহাব খুদে ফুটছে যেন একটি জ্বলন্ত অগ্নিকুণ্ঠ। কিছুক্ষণ আগে রুদ্র যখন ঘরে প্রবেশ করে, শিহাব তাকে দেখে মুহূর্তে আগুনের মতো জ্বলে ওঠে। কোনো কিছু চিন্তা না করে সে রুদ্রকে আঘাত করা শুরু করে, যেন বহুদিনের জমে থাকা প্রতিশোধ চরিতার্থ করছে। অবাক করা বিষয় নয়, রুদ্র একটি বারের জন্য শিহাবের গায়ে হাত তুলেনি। সে শুধু মার খেয়েছে, শান্তভাবে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু শিহাব সে কথা কর্ণপাত করেনি। এক পর্যায়ে শিহাবের প্রবল ধাক্কায় রুদ্রের ছিটকে মেঝেতে পড়ে যায়। দুর্ভাগ্যবশত তার হাতে গিয়ে লাগে ডাস্টবিনে ফেলে রাখা ভাঙা কাচের টুকরোগুলোর উপর। তীক্ষ্ণ কয়েকটি কাচের অংশ তার হাতে তালুতে বিঁধে যায়। শিহাব আবারও রুদ্রকে মারতে উদ্যত হলো। ঠিক তখন রুদ্র বলে উঠলো, ভাই আমার শান্ত হ, আমি এখানে কোনো ঝামেলা করতে আসিনি। তোর জীবনটাই আমি যেমন এলোমেলো করে দিয়েছিলাম, ঠিক সেভাবেই সবকিছু আগের মতো গুছিয়ে দেব। শুধু তাই নয়, আমি হ্যাঁ তোরাকে তোর জীবনে ফিরিয়ে দেব। রুদ্রের যেন শেষের কথাগুলো বলার সময় গলা কেঁপে উঠলো। তার এই কথা শুনে শিহাব এক মুহূর্তে থমকে গেল। রুদ্র তাকে বলল তার জীবনে আগের মতো করে দিবে, তোরাকে তার জীবনে ফিরিয়ে দিবে। বিষয়টা যেন শিহাবের কাছে বিশ্বাস করতে কষ্ট হলো। মুহূর্তে শিহাব রাগে রুদ্রের শার্টের গলা চেপে ধরে ক্ষিপ্ত কণ্ঠে বলল, আমাকে কি তুই বোকা পেয়েছিস? তুই আমার জীবন ঠিক করে দিবি? এটাও আমার বিশ্বাস করতে হবে? হ্যাঁ বল, তুই আমার বিরুদ্ধে নতুন কি প্ল্যান করছিস? রুদ্রের হাতে কাচের আঘাতে রক্ত ঝরছে। সে যন্ত্রণার মধ্যে অসহায় এবং অনুতপ্ত স্বরে বলল, ভাই বিশ্বাস করো, আমি কোনো প্ল্যান করছি না, আমি সত্যি তোর জীবন ঠিক করে দেব। আমি তোরাকে বাড়িতে দিয়ে এসেছি, বিশ্বাস না হলে তুই আমার বাবাকে কল কর। আমি এটাও বলে এসেছি তোদের দুজনে বিয়ের কথা। রুদ্রের কথা শার্টের কলার থেকে শিহাবের হাত আলগা হয়ে গেল। সে ধীরে ধীরে শার্টের কলার ছেড়ে দিল। শিহাব হাতটা ছেড়ে দিতেই রুদ্র আবারও নিচু দুর্বল আন্তরিক কণ্ঠে বলল, আমি জানি আমি যা করেছি তার সাথে তা অনেক অন্যায় করেছি, তুই আমাকে মাফ করে দিস শিহাব। আমি কথা দিচ্ছি তোর বিয়ে তোর সাথেই হবে। আমি আর আসবো না তোদের মাঝে, চলে যাব অনেক দূরে। পারলে তুই আমাকে জাস্ট মাফ করে দিস। আর হ্যাঁ, তোরাকে ভালো রাখিস, এখানে তোরার কোনো অপরাধ নেই। তোরা আমাকে ঘৃণা করে, তোরা তোকে চাই। তাই আমি তোর কাছে অনুরোধ করব, এইসব বিষয় নিয়ে কখনো তোরাকে কোনো কথা বলবি না। তোরা অনেক ভালো মেয়ে, তোরাকে পেলে তুই সত্যি ভাগ্যবান হবি। আমি তোদের জন্য সবসময় দোয়া করব। আসি রে এখন। কথাটা বলে রুদ্র চলে যেতে উদ্যত হলো। ঠিক সেই মুহূর্তে শিহাব তার হাত ধরে আগের চেয়ে শান্ত এবং ধীর কণ্ঠে বলল, দাঁড়া, তুই আমার সাথে খারাপ কাজ করেছিস, তার জন্য আমি তাকে সাজা দিয়েছি। তাই বলে আমি এতটা পাষাণ নই যে তোকে আমি এই রক্তাক্ত হাতে যেতে দিব। সন্ধ্যা ঘনিয়ে আসছে। ধীরে ধীরে রাস্তাঘাট আর শহরের প্রতিটি কোণায় আলো জ্বলে উঠেছে। চারপাশে এই কৃত্রিম আলো যেন ঘরের ভিতরে চাপা উত্তেজনা বিপরীত এক শান্ত এবং স্বাভাবিক জীবনযাত্রায় ইঙ্গিত দিচ্ছে। হল রুমে সকলে তখন চিন্তিত মুখে বসে আছে। সবার চোখে মুখে গভীর উদ্বেগের ছাপ, কারণ রুদ্র এখনো ফিরেনি।
সকলে এর চিন্তা ভাবনার মাঝে সদর দরজা দিয়ে হল রুমে প্রবেশ করলো রুদ্র। রুদ্রকে দেখে সকলে তাৎক্ষণিক দাঁড়িয়ে গেল। রুদ্রের মুখে মারের স্পর্শ ছাপ, এক দেখাতে বোঝা যাচ্ছে কেউ তাকে আঘাত করেছে। আবার হাতে ব্যান্ডেজ দেখে সবাই অবাক স্তম্ভিত হয়ে গেল। রুদ্রের মা রোশনী খানের কলেজা যেন শুকিয়ে গেল। মুহূর্তে তিনি দৌড়ে এসে রুদ্রের দুই গালে হাত দিয়ে অস্থির, উদ্বিগ্ন এবং বেকুল সুরে বলল, তোর কি হয়েছে বাবা? তোর এই অবস্থা কে করেছে? আর হাতে ব্যান্ডেজ কিসের? হাত কাটলো কিভাবে? ঠিক সেই মুহূর্ত সিঁড়ি দিয়ে নামলো তুরা। রুদ্রের এমন অবস্থা দেখে তুরার বুকটা হঠাৎ ধরফর করে উঠলো। তুরা নিচে নামতে রুদ্র এক পলক তার দিকে তাকালো, তারপর আবার রোশনী খানের উদ্দেশ্যে বলল, কিচ্ছু হয়নি মম, এটা আমার পাপের সাজা, চিন্তা করো না, আমি ঠিক আছি। তারপর আবার বাড়ির সকল পুরুষের উদ্দেশ্যে বলল, তোমরা সবাই তুরার বিয়ের ব্যবস্থা করো, শিহাব তুরাকে বিয়ে করবে, আমি বলে এসেছি, তাই যা যা করা তাড়াতাড়ি করো। চলবে তো? গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী পার্টটা সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।